সেটাই তো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কেতো না প্লিজ, আমি সহ্য করতে পারি না। আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে বলো? এ নিয়ে এখন কোনো কথা বলতে চাই না, আগে আপনি সুস্থ হন, তারপর কথা বলা যাবে। ফয়েজের কথা বলতে কষ্ট হচ্ছিল দেখেই কথাটি বলে কানিজ। কিছু সময় পর ফয়েজ ঘুমিয়ে যায়। কানিজ তার মাথার পাশে বসে তার চুলে হাত বুলাতে থাকে আর ভাবতে থাকে এই পুরুষকে সে ঠিক কতটা ভালোবাসে। তার সম্পূর্ণটা কখনোই সে মেলে ধরতে পারবে না। 3 দিন পর ফয়েজকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। তাকে নিতে কেবল আয়ান এসেছে। এই 3 দিন তার সাথে কানিজ ছিল। বাকিরা দিনের বেলা 2বার করে এসে দেখা করে গেছে। কানিজ ফয়েজকে বাড়ি থেকে আনা টি শার্ট আর ট্রাউজার পরতে সাহায্য করে। তার পরনের অ্যাক্সিডেন্টের সময়ের পোশাক রক্তে মাখামাখি আর ছিঁড়ে যাওয়ায় ওসব ফেলে দেওয়া হয়েছে। সবকিছু গুছিয়ে নিয়ে ব্যাগ হাতে কানিজ এগিয়ে গেলে আয়ান ফয়েজকে ধরে কেবিন থেকে বের হয়। গাড়ির ব্যাক সিটে ফয়েজ আর কানিজ বসেছে। আয়ান বসেছে ড্রাইভিং সিটে। সবাই ঠিকঠাক মতো বসে গেলে আয়ান ড্রাইভিং শুরু করে। আজ আউসাফ নিবাসে সকলে উপস্থিত হয়েছেন। আউসাফ নিবাস যেন আজ খুশির আমেজে পরিপূর্ণ। 3টে দিন পর বাড়ির ছেলে হসপিটাল থেকে বাড়ি ফিরছে। খুশির আমেজ থাকাটাই তো স্বাভাবিক। মায়াকে সকালবেলায় রেখে গেছে আয়ান আউসাফ নিবাসে। সে ফাতিহা আউসাফ আর কণিকা ইয়াসমিনের সাথে সকল রান্না শেষ করে। তাদের রান্না শেষ হতে না হতে কলিং বেলের আওয়াজ পাওয়া যায়। মায়া এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে আয়ানদের দেখে সে দ্রুত দরজার সামনে থেকে সরে যায়। আয়ান আস্তে ধীরে ফয়েজকে ধরে ধরে তার ঘরে রেখে আসে। কানিজও পিছু পিছু যায়। আয়ান ফয়েজকে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কানিজ সব ব্যাগপত্র থেকে প্রয়োজনীয় ওষুধ, প্রেসক্রিপশন, রিপোর্ট বের করে গুছিয়ে রাখে। তাকে দেখে ফয়েজ তার কাছে ডাকে। বউ, গোসল করব। গত 3 দিন গোসল করিনি, শরীরে ম্যাস ম্যাস করছে। কানিজ সম্মতি দিয়ে ওয়াশরুমে গিয়ে গিজার চালু করে আসে। তারপরে ফয়েজের প্রয়োজনীয় কাপড় চোপড় রেখে এসে ফয়েজকে তার কাঁধে ভর দিয়ে দাঁড়াতে বলে। ফয়েজ যতটা সম্ভব কম ভর দিয়ে তাকে অবলম্বন করে দাঁড়ায়। আস্তে আস্তে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে থাকে দুজনে। একটা টুল এনে ফয়েজকে বসিয়ে দেয় কানিজ। তারপরে বলে, শরীরে পানি দিতে পারবেন না, না হলে সেলাই ভিজে যাবে। গামছা ভিজিয়ে শরীর মুছিয়ে দিচ্ছি। ফয়েজ বাধ্য স্বামীর মতো আচ্ছা বলে। ফয়েজকে ফ্রেশ করিয়ে পোশাক পরিবর্তন করে আবার বিছানায় বসিয়ে রেখে কানিজ নিজে গোসল করতে যায়। গোসল করে দুজনের জামা কাপড় আর এই 3 দিন যাবৎ ময়লা হওয়া সব জামা কাপড় ধুয়ে মিনি ট্যারেসে মেলে দিয়ে আসে। তারপরে নিচে গিয়ে দুজনের জন্য খাবার এনে ফয়েজকে খাইয়ে দিতে শুরু করে। ডান সাইডে পড়ার কারণে ডান হাতে ভীষণ ব্যথা। ডাক্তার বলেছে 1 সপ্তাহের মাঝে ঠিক হয়ে যাবে। খেতে খেতে ফয়েজ বলে, তার দিকে পানি এগিয়ে দিয়ে কানিজ শান্তস্বরে বলে, আগে আপনি খেয়ে নিন। জান, তুমি কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছ, কিছু হয়েছে? তার কথা শুনে কানিজ মুচকি হেসে তার দিকে তাকিয়ে 1 নলা ভাত এগিয়ে দেয়। ফয়েজ তা হাসি মুখে খেয়ে নেয়। তারপরে আবার বলে, আমার উপর রেগে আছো কোনো বিষয়ে? রেগে থাকলে মনে রেখো না, বলে ফেলো। সব তো আর আমি না বলে বুঝবো না। আর মনে কোনো অভিযোগ রাখতে নাই, বলে ফেলতে হয়। সময় হলে বলবো। মানে সত্যি রেগে আছো? ও, যখন রাগ করবো তখন বলবো, তাই বলছি। ও আচ্ছা, আমার পেট ভরে গেছে, বাকিটা তুমি খেয়ে ফেলো। তার কথা শুনে কানিজ তার মুখ মুছিয়ে দিয়ে পানি খাইয়ে দেয় তাকে। সে যেভাবে ফয়েজের যত্ন নিচ্ছে যেন ফয়েজ কোনো পিচ্চি বাচ্চা। ফয়েজও তা খুব করে উপভোগ করছে। রাতে ঘুমানোর সময় কানিজ ফয়েজের বাম সাইডে এসে শুয়ে পড়ে। ফয়েজ বলে, বুকে মাথা রাখো। আপনি ব্যথা পাবেন। পাবো না, তুমি রাখো তো। কানিজ আর কথা না বাড়িয়ে ফয়েজের বুকে মাথা রেখে ঘুমায়। ফয়েজ আবার বলে, আমার ঘুম আসছে না। কানিজ মাথা তুলে তার দিকে তাকিয়ে শোধায়, মাথা ব্যথা করছে? না, তাহলে অনেকদিন বউকে আদর করা হয়নি, তাই ঘুম আসে না। একটু আদর করে দাও, আমিও ভদ্র বাচ্চার মতো ঘুমিয়ে যাব। ফয়েজের বাচ্চা সুরে বলা কথা দেখে কানিজ হেসে ফেলে। তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়ে। অন্তত ফয়েজের তো তাই মনে হয়। ফয়েজ নিষ্পলক চেয়ে থাকে তার অনুরাগিনীর দিকে। অনেকদিন পর হাসলো মেয়েটা। কানিজ উঠে গিয়ে ফয়েজের কপালে, গালে, চোখের পাতায়, ঠোঁটে চুমু এঁকে দেয়। তারপরে আবার তার বুকে মাথা রেখে বলে, এখন ঘুমান। যত ভালো রেস্ট নেবেন তত দ্রুত সুস্থ হবেন। আচ্ছা জান, ভালোবাসে। আমিও ভালোবাসি। এখন ঘুম। ওকে,
দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। দেখতে দেখতে কেটে গেছে মাসখানেক সময়। ফয়েজ এখন প্রায় অনেকটাই সুস্থ। সকালবেলা আয়ান এসে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবার নাম করে নিয়ে যায়। যদিও কানিস জানে তারা আসলে কোথায় গেছে, তবুও কোনো কথা না বলে না জানার ভান করেই থাকে। ফয়েজরা আস্তানায় এসে পৌঁছালে সালমানের সাথে দেখা হয়ে যায়। তিনজনে একই সাথে ভেতরে গিয়ে নিজেদের জন্য বরাদ্দ ঘরে গিয়ে বসে। ফয়েজ সালমানকে বলে, পেয়েছো বাকি তথ্য? জি স্যার। ফাইল দাও। জি। বলছি। সালমান তার দিকে ফাইল এগিয়ে দেয়। ফাইলটি পড়ে ফয়েজ বুঝে সে যা ভাবছিল তাই ঠিক। আয়ান আর সালমানকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। আবার আয়ান ফয়েজকে বাড়িতে পৌঁছে দিয়ে মায়ার সাথে দেখা করতে চায়। এটা তার রোজ দিনের নিয়ম বলা চলে, দিনের শেষে একবার মায়ের সাথে দেখা করা। ফয়েজ ঘরে এসে ফ্রেশ হয়ে আসে, তারপরে নিচে গিয়ে সকলের সাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে কানিজের জন্য অপেক্ষা করতে থাকে। কানিজ সব কাজ শেষ করে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নেয়। তারপর ফয়েজের মুখোমুখি বসে তাকে বলে, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তাকে সিরিয়াস দেখে ফয়েজ ভয় পেয়ে যায়। কি বলবে সে, এমন গম্ভীর হয়ে আছে কেন? ফয়েজ আবার বলে, কি বলবা? কানিজ কোনো কথা না বলে উঠে গিয়ে ফয়েজের ডেস্কের ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে। ফয়েজ বুঝে যায় কানিজ সবটা জেনে গেছে। কানিজ ডায়েরিটা নিয়ে আবার বিছানায় এসে বসে বলে, এইসব কি? অতীত। এটা কি আমাকে আগে বলা যেত না? বললে কি আমি বিয়ে করতে না? কানিসের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফয়েজকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে সে। কৌতূহল হচ্ছে না কেমন অতীত? চলুন তাহলে 5 বছর আগে, যখন ফয়েজ প্রথম বর্ষের ছাত্র ছিল আর কানিস কেবল নবম শ্রেণীর ছাত্রী, সেই সময়টি থেকে একটু ঘুরে আসা যায়। অতীত। ঢাকার ব্যস্তময় সড়ক দিয়ে গাড়ি চলছে। গাড়িতে ড্রাইভার আর দুজন যুবক বসে আছে। রাস্তায় যানজট থাকার কারণে গাড়ি হঠাৎ থেমে যায়। ফয়েজ ড্রাইভারকে জিজ্ঞেস করলে তিনি জানান সামনে যানজটের কারণে কিছুক্ষণ থামতে হবে। সে আর কাফি ভীষণ বিরক্ত বোধ করছিল বিধায় ড্রাইভারকে বলে তারা গাড়ি থেকে নেমে পড়ে। একটু হেঁটে যাওয়ার পর ফয়েজ কাফিকে বলে, দোস্ত, হেঁটে যাবো ভালো কথা, কিন্তু গিয়ে দুটো কোক নিয়ে আয়, নাহলে এই গরমে যেতে পারবো না হেঁটে। তার কথা মতো কাফি কোক আনতে যায়। কাফি চলে গেলে ফয়েজ চারিপাশটা দেখতে শুরু করে। হঠাৎ নজর আটকায় স্কুল ড্রেস পরুয়া এক 15-16 বছরের কিশোরীর ওপর। সে আইসক্রিমের দোকানে আইসক্রিম নিচ্ছিল। হঠাৎ সেখানে একটা ছেলে এসে মেয়েটাকে বিরক্ত করতে শুরু করে। তা দেখে ফয়েজ রাস্তা পার হয়ে আইসক্রিমের দোকানটির কাছে যায়। তাকে দেখে ছেলেটি চুপচাপ সেখান থেকে চলে যায়। মেয়েটির আইসক্রিম নেওয়া হলে সে আর চোখে একবার ফয়েজের দিকে তাকিয়ে নিজের পথে অগ্রসর হয়। তার আর চোখে তাকানো আবার চোখ ফিরিয়ে চলে যাওয়া সবটা মিলে ফয়েজের বুকে হরতাল শুরু হয়। তার এই মেয়েকে লাগবে, ভীষণভাবে লাগবে। তার সুস্থ থাকার জন্য এই মেয়েটিকে প্রয়োজন। মেয়েটির চেহারার মায়া তাকে গ্রাস করে ফেলে এক দেখায়। অন্যদিকে কোক কিনে এনে ফয়েজকে আর পায় না কাফি। কল করে আসতে বলে সে দ্রুত রাস্তা পার হয়ে আগের জায়গায় আসে। কাফি জিজ্ঞেস করে, ওইদিকে কেন গেছিলি? পরে বলছি, এখন জলদি হাঁটো, নাহলে দেরি হয়ে যাবে। হুম। দুজনেই হাঁটা শুরু করে। আবার 15 মিনিট হাঁটার পর ভার্সিটির ক্যাম্পাসে এসে পৌঁছে দুজন। তারপরে একটা গাছের নিচে গিয়ে বসে কাফি বলে, এবার বল কোথায় গিয়েছিলি? আমি প্রেমে পড়েছি। এটা কি বিশ্বাস করার মতো কথা বললেন আওসাফ সাহেব? এখানে অবিশ্বাসের কি হলো? যেখানে পুরো ভার্সিটির মেয়ে তোর উপর ক্রাশ আর তুই তাদের পাত্তা দিস না, সেখানে রাস্তায় আবার কার উপর পিছলে পড়লি? কিচ্ছু জানি না। গার্লস স্কুলের ড্রেস পরেছিল, হাতের বাজে 9ম শ্রেণী লেখা, বাকিটা খুঁজে বের করতে হবে। গার্লস স্কুল, 9ম শ্রেণী? আমার বোন কাজিন তো ওই স্কুলে ক্লাসে, ওকে জিজ্ঞেস করব? কি জিজ্ঞাসা করবে? নামটাও তো জানে না। আচ্ছা দেখতে কেমন তাই বল? সে ছিলই বড়ই আনমোনা, আর ছিল আমার কল্পনা, আলপনা। সে যে পূর্ণিমার রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে যে পূর্ণিমার রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমোনা, আর ছিল আমার কল্পনা, আলপনা। গানের লাইনটুকু গেয়ে ফয়েজ থামে। মুখে তার মিটিমিটি হাসি বিদ্যমান। কাফি তার পিঠে থাপ্পড় দিয়ে বলে, শালা তোর গান শুনেই কি মেয়েটা আমার কল্পনায় চলে আসবে নাকি? এমন কিছু বল যাতে দেখে চিনতে পারে। তুই যখন প্রেমে পড়েছিস নিশ্চয়ই কোনো
হুর করেই হবে। তাই ছিল ভাই। তো বল কেমন ছিল? হাইটের দিক দেখতে গেলে 5 ফিট 2 হবে হয়তো। গায়ের রং বাদামি ফর্সা, মুখে আলাদা একরকম একটা মায়া আছে, অনেক কিউট আর বাচ্চা বাচ্চা দেখতে। তার শেষের কথাটা শুনে কাফি বিড়বিড় করে বলে, শালা, বাচ্চার উপর ক্রাশ খেয়ে বলে কিনা বাচ্চা বাচ্চা। তা বাচ্চা তো বাচ্চাই হবে নাকি? ফয়েজ খেয়াল করে কাফি তার কথা শুনছে না, বরং নিজেই বিড়বিড় করছে। তা দেখে সে তাকে গুঁতা দিয়ে বলে, শালা, আমার কথা না শুনে নিজে কি বকছিস? ও কিছু না, তুই বল। আর কি বলবো, এটুকুই দেখেছে। এখন নিশ্চয়ই একটা নাক আছে, দুটো চোখ আছে, ঠোঁট আছে, এসব বড় লাগবে না, তাই না? বলে হাসতে শুরু করে সে। কাফি তার পিঠে আরো দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এখন ক্লাসে চল, পরে তোর অনুরাগীকে খোঁজা যাবে। দুই বন্ধু বসা থেকে উঠে একে অন্যের কাঁধে হাত রেখে ক্লাসের দিকে এগিয়ে চলে। ক্লাস শেষে দুজনে মিলে গার্লস স্কুলের সামনে গেলে দেখে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তাই হতাশ মনে ক্লান্ত বদনে যে যার বাড়ি ফিরে যায়। কবির ভিলাই ভাইকে বাড়ি ফিরতে দেখে কানিস বলে, তুমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো, আমি খাবার গরম করছি। কাফি বোনের কথায় মুচকি হেসে তার চুলে হাত বুলিয়ে তার জন্য বরাদ্দ থাকা চকলেটটা বের করে তাকে দিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসে। কানিস দুজনের জন্য দুটো প্লেটে সবকিছু তুলে যার যার প্লেটে তার তার সামনে রাখে। খেতে খেতে বোনকে উদ্দেশ্য করে কাফি বলে, আম্মু আব্বু কালকে আসবে। আমাকে কল দিয়ে বলেছিল দুপুরে। কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিন। কবির ইব্রাহিমের ব্যবসা সূত্রে বেশিরভাগ সময় শহরের বাইরেই থাকেন। যদিও অনেকে বলে বেকার কণিকা ইয়াসমিনকে টেনে ঘুরে বেড়ানোর কি প্রয়োজন, তবে কবির ইব্রাহিমের একটাই উত্তর, আমার বউ ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। কণিকা ইয়াসমিন নিজেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, তবে কোনো লাভ হয়নি। তার কথা, ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে, তাদের তো এখন সময় দিতে হবে। তবে কবির ইব্রাহিম তার কোনো কথায় কান দেন না। তার মতে তার ছেলে মেয়ে আত্মনির্ভরশীল, নিজেরাই সব করতে পারে তারা। তাছাড়া তারা একে অপরের সহায়ক, একে অন্যের প্রয়োজনে তারাই সাহায্য করবে। আসলে হয়ও তাই। কাফি আর কানিজও একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসতে সদা প্রস্তুত থাকে। তারা ভাই বোন কম, বন্ধু বেশি, সবকিছু একে অন্যের সাথে নিঃসংকোচভাবে শেয়ার করতে পারে। খাওয়া দাওয়া শেষে কানিজ কাফিকে বলে, ভাই, আমার হায়ার ম্যাথে কিছু প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমার ঘরে নিয়ে আয় বই খাতা। আচ্ছা। দুজনে দুজনের ঘরের দিকে চলে যায়। কিছু সময় পর কানিজ বই খাতা নিয়ে কাফির ঘরে হাজির হয়। কাফি তাকে স্টাডি টেবিলে বসতে বলে নিজে ওয়াশরুমে যায়। কানিজ যে প্রশ্নগুলো বুঝছিল না সেগুলোর বের করতে করতে দেখে কাফির ফোনে কল আসছে, পার্টনার লিখে সেভ করে রাখা। নাম্বার থেকে কল আসছে দেখে কানিজ কল রিসিভ করে সালাম দেয়। তার কণ্ঠ শুনে ফয়েজের তো যেন প্রাণ পাখি বেরিয়ে আসার উপক্রম। একটা মেয়ের কণ্ঠ এতটা কিউট কিভাবে হতে পারে? কে হতে পারে এই মেয়ে, সে প্রশ্ন করে। তুমি কে? কাফি কোথায়? ভাই ওয়াশরুমে, বেরোলে বলবো আপনি কল দিয়েছিলেন। ধন্যবাদ কিউটি, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। তো এই ছিল ফয়েজ কানিজের প্রথম কথোপকথন। কাফি ওয়াশরুম থেকে বের হয়ে ফোনের ব্যাপারে জিজ্ঞেস করলে কানিজ বলে তার পার্টনার কল দিয়েছিল। কাফি বলে, ওর সাথে পরে কল করে কথা বলে নিব। তোর কি কি সমস্যা দেখা। কানিজ খাতা বের করে প্রশ্নগুলো দেখালে কাফি সেগুলো বুঝিয়ে দেয়। কানিজ প্রশ্ন বোঝা শেষে নিজের ঘরে চলে যেতে নিলে কাফি তার মাথায় হাত বুলিয়ে বলে, ভালো মতো পড় বনু, তোর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তার কথায় কানিজ মুচকি হেসে বলে, ইনশাআল্লাহ পাবো ভাইয়া, তবে সে তো অনেক দেরি এখনো। এখন থেকে যদি একটু একটু পড়া এগিয়ে রাখিস তাহলে পরে ভার্সিটির পরীক্ষার সময় সুবিধা হবে। এসএসসি শিওর এর আগে থেকেই জিকে সলভ করো, তাহলে পরে কম চাপ থাকবে। আচ্ছা। বলে কানিজ নিজের ঘরে চলে যায়। আর কাফি ফয়েজের সাথে কলে কথা বলতে শুরু করে। পরদিন কাফি আর ফয়েজ আবার গার্লস স্কুলের সামনে যায়। দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। ফয়েজ কাফিকে বলে, দোস্ত, কোক নিয়ে আয়। কাফি কোক নিয়ে আসতে গেলে ফয়েজ একটু দূরেই দেখে কানিজ রিক্সা থেকে নামছে। সে দ্রুত ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তারপর মনোযোগ দিয়ে কানিজকে স্কুলের ভেতরে যেতে দেখে। কানিজ যতক্ষণে স্কুলের ভেতরে ঢুকে যায় তখন কাফি কোক নিয়ে আসে। ফয়েজ তাকে দেখে বলে, কি কপাল রে তোর, তুই থাকলেও আসে না। যেই না কোক নিতে গেলি অমনি এসে স্কুলে ঢুকে গেল। ছবি নিয়েছিস না? হুম। দেখা।
ফয়েজ ফোন বের করে ছবিগুলো দেখায়। কাফি খুব ভালো মতো একবার ছবির দিকে তাকায়, একবার ফয়েজের মুখের দিকে তাকায়, তারপর বলে, এই মেয়ের উপর ক্রাশ খেয়েছিস? শিওর তো? আজব, কিছু উল্টো পাল্টা কথা বলছিস। শিওর না হওয়ার কি আছে? এটা আমার বোন কাজিনী রায়। কে? যেহেতু কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিন বাসায় তেমন থাকে না, তাই বহুদিনের বন্ধুত্ব হওয়া সত্ত্বেও কখনো কবির ভিলায় যাওয়া হয়নি ফয়েজের, আর না কানিজের সাথে কখনো দেখা হয়েছে। যদিও কাফি প্রায় অনেকবারই গেছে আউসাফ নিবাসে। কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিনের সাথেও প্রয়োজনে দেখা হয়েছিল দু একবার, তবে তা একদমই আকস্মিক, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। তাই ফয়েজ মশাই যে বন্ধুর বোনের উপরেই পিছলে পড়েছেন তা তার বিলকুলেও বোধগম্য হয়নি। কাফির থেকে এটা আমার বোন খানিজিয়ারা শোনা মাত্র বেচারা অক্কা পাবার জোগাড়। তবে এই মুহূর্তে পিছপা হবার কোনো উপায় দেখে না সে। গত 24 ঘন্টায় মেয়েটাকে নিয়ে সে যতটা ভেবে ফেলেছে, এখন এই মেয়েকেই তার স্ত্রীরূপে নিজের ঘরে চায়। তাই বন্ধুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, এটা তোর বোন? তার কথা শুনে কাফি ভীষণ পরিমাণে বিরক্ত হয়। সে বিরক্তি প্রকাশ করে বলে, এক কথা আর কতবার বলবি? ফয়েজ হতাশ, চরম হতাশ। বন্ধু কি এখন বোন দিতে নারাজ হবে? হবার তো কথা নয়, তবুও যদি হয়। ফয়েজ আবদারি সুরে বলে, তোর বোন তো আমাকে দিবি? আমার বোন তোর বউ, টেনশন নট ব্রো। কথাটা ঠিক মতো না শুনেই ফয়েজ বলতে শুরু করে। না না, বোন হিসেবে চাইনি। কথা বলার মাঝে কাফি কি বলেছে তা বোধগম্য হলে তার চোখ দুটো খুলে পড়ার উপক্রম হয়। সে তীব্র উত্তেজনা সহিত জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ, তবে এখন ওকে কিছু বলতে চাই না। তোর ইচ্ছা হলে আম্মু আব্বুর সাথে কথা বলে রাখতে পারিস, তবে ওকে বিয়ের ব্যাপারে ওর এসএসসি পরীক্ষার পর জানাবো। আমার পছন্দকে না বলবে না, এতটুকু শিওর থাকতে পারিস। বন্ধুর কথায় আশ্বস্ত হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ সুমন্দি সাহেব। কেউ তো 9-এ পড়ে, এসএসসিটা দেখ না হয়, তারপর আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। তোর যেমন ইচ্ছা, এখন ক্যাম্পাসে চল। চল চল। দুজনে খুশি মনে ভার্সিটির পথে চলে যায়। কাফির আগে থেকে ইচ্ছে ছিল এমন কিছু, তবে বন্ধুর অন্য কোথাও পছন্দ আছে কিনা, আবার তার বোনকে পছন্দ হবে কিনা ভেবে কিছু বলেনি। তবে এখন যখন ফয়েজ নিজে যেচে প্রেমে পড়েছে তার বোনের, তখন একটা সুযোগ নেওয়াই যায়। এভাবেই বেশ কিছু মাস পার হয়। আউসাফ পরিবার ফয়েজ কানিসকে পছন্দ করে তা জানলেও কাফির পরিবার তা জানে না। প্রথম বর্ষ শেষ হয়, তারপরে দ্বিতীয় বর্ষ শেষ হয়। কানিসের এসএসসি চলে আসে দৌড় গোড়ায়, আর ফয়েজ কাফি সবার অগোচরে এনএসআই এ অংশগ্রহণ করতে পরীক্ষা দেয়। কানিজের এসএসসি পরীক্ষা শেষে দুই ভাই বোন অনেক জায়গায় ঘুরতে যায়, মজা করে। এর মধ্যে একদিন কবির সাহেবের পরিবারকে দাওয়াত করা হয় আউসাফ পরিবারের পক্ষ থেকে। সকলে গেলেও কানিজের শরীর খারাপ থাকায় সে যায় না। কাফি যেতে না চাইলেও তার বন্ধুর বাড়ি সে না গেলে খারাপ দেখায় ভেবে যাওয়ার জন্য তৈরি হয়। আউসাফ নিবাসে গিয়ে খাওয়া দাওয়া গল্পগুজব হয় নানান বিষয়ে। এর মধ্যে ফাতিহা আউসাফ কণিকা ইয়াসমিনকে বলেন, কিছু মনে না করলে একটা প্রস্তাব ছিল আপা। তার কথা শুনে কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিন অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেমন প্রস্তাব পাপা? কিছু মনে করব কেন, আপনি বলেন। আপনার মেয়েকে আমাদের বাড়ির মেয়ে করে আনতে চাই। তার কথা প্রথমে বুঝতে অসুবিধা হলেও বুঝে যাওয়ার পর কানিসের বাবা মা ভীষণ খুশি হয়। অনেক দিন থেকেই তো চিনেন আউসাফ পরিবারকে, তাই না করার কোনো সুযোগ নেই। সকলের মাঝে এই নিয়ে নানান কথা হয়। সবশেষে কথা হয় এই বিষয়ে এখন কেউ কানিসকে জানাবে না, এতে ওর লেখাপড়ার প্রতি মনোযোগ নষ্ট হতে পারে। যা যেভাবে চলছে চলুক, কানিজের এইচএসসি পরীক্ষার পর তাকে জানানো হবে। সেই দিনের মতো তারা বাড়ি ফিরে আসে। দিন যায়, মাস যায়, ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হতে থাকে। আর ঘনিয়ে আসে সেই দুর্বিষহ প্রহর, যখন কানিজ ভাই হারায়, তার বাবা মা ছেলে হারান, আর ফয়েজ হারায় তার কলিজার মতো বেস্ট ফ্রেন্ডকে। সেই দিন কাফি বাইক নিয়ে বেরিয়েছিল কি যেন কাজ আছে বলে। আসলে তো সে তার মিশন সম্পর্কিত কাজে বেরিয়েছিল, তবে তা সকলের অজানা। এমনকি সে যে মিশনে ছিল তার সম্পর্কে ফয়েজকেও কিছু জানাতে পারেনি। তবে তার আয়ু কমে আসছিল বুঝে কি কে যেন শেষবার ফ্যাক্টরিতে যাওয়ার আগ দিয়ে বেশ কয়েকবার ফয়েজকে কল করেছিল সে, তবে কল রিসিভ হয়নি। শেষে না পেরে একটা ভয়েস মেসেজ করেছিল, দোস্ত, আমি বিলের পিছন দিকে যে ফ্যাক্টরি আছে সেখানে যাচ্ছি। কেন যেন মনে হচ্ছে এরপর তোদের মাঝে আর ফিরে আসতে পারবো না। জানি না, এটা আমার মনের ভুলও হতে পারে,
তবে কখনো যদি ফিরে না আসি তবে আমার পরিবারকে দেখে রাখিস, বিশেষ করে আমার বোনটাকে। ওর বিয়ের আমার আম্মু আব্বুর পর সব থেকে বেশি তোকে বিশ্বাস করি আমি। দয়া করে আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখিস, আর মেসেজটা পেলে ফ্যাক্টরির সামনে আসিস। এই ছিল ফয়েজের কাছে কাফির শেষ কথা। সত্যি সে আর ফিরে আসেনি। সে ফ্যাক্টরিতে কি হয়েছিল তা আজও সকলের অজানা। যখন কাফির অ্যাক্সিডেন্ট হয় ঠিক সেই মুহূর্তে মেসেজ দেখে ফয়েজ সেই রাস্তা দিয়ে ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিজ কলিজার লাশের সম্মুখীন হবে তা কখনো ভাবেনি ফয়েজ। বারবার করে কাফির কণ্ঠ বেজে উঠছিল কানের পর্দায়। বারবার মনে হচ্ছিল সে বন্ধু হিসেবে ব্যর্থ, সে বন্ধু হবার যোগ্য না। সেই দিন বন্ধুকে হাজার ডেকেও জাগাতে পারেনি সে। কাফির পরিবারকে কি উত্তর দেবে সে ভাবনা মাথায় আসতেই শরীর যেন আরো অচল হয়ে পড়ে। বিশেষ করে তার প্রিয়তমাকে কি বলবে এই ভেবে তার পাগল পায় অবস্থা। কাফির জানাজা হয়, দাফন হয়, তবে কানিজ জানে কাফির বেস্ট ফ্রেন্ড আসেনি, সে নিখোঁজ কানিজের কাছে। কাফির মারা যাবার পর থেকে তার পরিবারের সব দায়িত্ব আউসাফ পরিবার নিয়েছে। তাদের টাকার অভাব কখনোই ছিল না, তাই আর্থিক সাহায্যের কখনো প্রয়োজন পড়েনি। তবে মানসিকভাবে তারা যতবার ভেঙে পড়েছে ঠিক ততবার আউসাফ পরিবারকে নিজেদের পাশে পেয়েছেন। বর্তমানে ফয়েজ কানিজকে নিজের বুক থেকে তুলে তার গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দিয়ে বলেন। কাঁদে না তো শোনা। কানিজ ফয়েজের দিকে তাকিয়ে বলে, আমাকে এত আগে থেকে ভালোবাসেন বলেননি কেন? তাহলে তুমি আমাকে কৃতজ্ঞতা স্বরূপ ভালোবাসতে, তা হয়তো মন থেকে আসতো না। কানিজ ভেবে দেখে কথাটা সত্য। কানিজ আবার বলে, আপনি যে সিক্রেট এজেন্ট এই কথাটা আগে কেন বলেননি? বলবো বলবো বলে বলা হয়নি, এখন তো জেনেই গেছো। না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। বলে কানিজকে নিয়ে শুয়ে পড়ে ফয়েজ। নিজের বুকের সাথে কানিজের মাথা চেপে তার চুল বিলি কেটে দিতে থাকে। কিছু সময়ের মাঝে দুজনে ঘুমের রাজ্যে ঢলে পড়ে। পরের দুটো দিন স্বাভাবিকভাবেই কেটে যায়। ফয়েজ আয়ানকে বলে দিয়েছে কানিজ সব জেনে গেছে। ঘটনার বিবৃতি শোনার পর আয়ান ফয়েজকে বলেছিল, তাও ভালো যে ও সব জেনে গেছে। এখন হুটহাট কোথাও যেতে হলে আপনার মিথ্যে বলতে হবে না। তা ঠিক। আর সত্যি এই দুটো দিনে যতবার ফয়েজ কাজের জন্য বের হয়েছে কানিজকে বলেই বের হয়েছে। কানিজ একজন বুদ্ধিমতী ও সাহসী মেয়ে হওয়ায় সে ফয়েজের কাজের প্রতি দায়িত্ববোধটা বুঝেছে এবং তাকে না আটকে কিভাবে তার সাহায্য করা যায় তাই ভেবেছে। তবে ডায়েরি পড়ার পর যখন সে জেনেছিল ফয়েজ তার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, যাকে কিনা এত বছর সে গালমন্দ করে এসেছে, তখন তার ভীষণ খারাপ লেগেছিল আর ফয়েজের উপরে রাগ হয়েছিল তাকে না বলায়। তবে এখন সব ঠিক আছে। আয়ান আর ফয়েজ আস্তানায় বসে আছে। সামনে সালমান তার ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা বের করছে। হঠাৎ আয়ান ফয়েজকে বলে, ভাই। ফয়েজ অবাক হয়ে তাকায় আয়ানের দিকে। এই বান্দা তো কাজের সময় স্যার ডাকে, আজ হঠাৎ ভাই ডাকছে কেন? সে বলে, বলো। বলছিলাম যে তার কাচুমাচু করা দেখে ফয়েজ তার দিকে ঘুরে বসে। তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে বলে, কি বলবা বলে ফেলো। আমার আর মায়াবিনীর বিয়ের অনুষ্ঠানটা কখন করবেন? ফয়েজ অবাক হয়ে বলে, আমি করবো নাকি? হ্যাঁ, আপনি আমার বড় ভাই না? আপনি যা বলবেন সবাই তো তাই করবে। ও আচ্ছা, তাই নাকি? কবে করবেন অনুষ্ঠান? 1.5 মাস হয়ে গেল বিয়ের। বড়দের সাথে কথা বলতে হবে। তো বলেন। ফয়েজ আয়ানের লেগ পুল করে বলে। আয়ান, তুমি কেমন যেন বিয়ে পাগল হয়ে যাচ্ছ। তার কথা শুনে আয়ান বিড়বিড় করে বলে, নিজের বউকে বুকে নিয়ে ঘুমান তো, তাই আমার কষ্ট বুঝে আসবে না। বিবাহিত হয়েও বউ ছাড়া ঘুমানোর কষ্টটা আর সবাই বুঝে না, তাই না? তাকে বিড়বিড় করতে দেখে ফয়েজ বলে, কি বিড়বিড় করছো? কিচ্ছু না। তাদের কথার মধ্যে সালমান বলে, স্যার, দ্য এস্টিমেট কোম্পানির মালিক শোয়েব তালুকদার কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেছে। আসবে কবে? আমি যা তথ্য পেলাম তার মোতাবেক সামনের সপ্তাহে আসার কথা। আচ্ছা। তারপর আয়ানের দিকে তাকিয়ে বলে, আয়ান। জি স্যার। স্যার বলেছে মানে ছেলে ডিউটিতে ফিরে এসেছে, তাই ভেবে ফয়েজ বলে, এই তারকদের শব্দটা পরিচিত লাগে না? কানিজকে প্রপোজ করেছিল। তার কথা শুনে ফয়েজ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। সে তো খেয়াল করে বলে, সাফওয়ান তালুকদার কানিজদের ক্লাসমেট ছিল, যে কিনা কানিজকে প্রপোজ করার পরদিন থেকে লাপাত্তা। ভার্সিটির ক্যাম্পাসে তাকে তারপর থেকে দেখা যায়নি।
ও, আমার মনে হয় ওর মধ্যে ঘাপলা আছে। ওর বিষয়ে সব তথ্য জোগাড় করো। আচ্ছা স্যার। চলো বাড়ি যাই, তোমার বিয়ে নিয়ে কথা বলতে হবে। আয়ান লাজুক হেসে বলে। চলেন। তারা চলে আসবে সেই সময় সালমান বলে। স্যার, আয়ানের বিয়ের দাওয়াত দিবেন না? আয়ান না ফিরেই বলে। আগে দিন ঠিক হতে দাও, দাওয়াত পেয়ে যাবা। বলেই দুজনে বেরিয়ে পড়ে যার যার বাড়ির উদ্দেশ্যে। আজ আবার আউসাফ নিবাসে সকলে একত্রিত হয়েছেন। বিষয় মূলত আয়ান মায়ের বিয়ের আনুষ্ঠানিকতা। যথারীতি ফয়েজ আগে কথা শুরু করে। মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলে, আন্টি, মায়েদের তো বিয়ের 1.5 মাস মতো প্রায় হতে চললো। এখন তো অনুষ্ঠানটা করে নেওয়া জরুরি। তুমি যা ভালো বুঝো বাবা, তোমরা যেমনটা বলবে আমি তেমনটাতেই রাজি। ফয়েজ এবার বাকি সকলের দিকে তাকায়। তারাও কোনো আপত্তি করে না দেখে সে বলে, তাহলে সামনের শুক্রবার অনুষ্ঠানটা করা যাক। তার কথা শুনে আয়েশা বেগম বলেন, সামনের শুক্রবার অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আজ সোমবার, তাহলে হাতে গুনে 3 দিন পাওয়া যাবে সব আয়োজন করতে। তার কথা শুনে সাফিন আর বারিশ বলে ওঠে, না 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 আন্টি, সমস্যা নেই। আজ থেকে যদি আপনারা মার্কেট করতে শুরু করেন 3 দিনে আরামসে হয়ে যাবে। অনুষ্ঠানে সব কিছু আয়োজনের দায়িত্ব আমাদের। আপনারা কাকে কাকে দাওয়াত করতে হবে লিস্ট দিয়েন। আর ফয়েজ ভাই ইনভিটেশন কার্ড ছাপাতে দিয়েছেন। যদিও এই যুগ অনলাইনের, তাও একমাত্র বন্ধু আয়ান দি গ্রেটের বিয়ে কোনো কমতি রাখতাম না। এখান থেকে বেরিয়েই আমরা কমিউনিটি সেন্টারের দিকে যাব। তাদের কথা শুনে ফয়েজ বলে, তাহলে তো হয়ে গেল, অল ডান। কাল বিকেলে বিয়ের বাজার করতে যাওয়া হবে। যা যা প্রয়োজন কালকে কিনে নেবে। আর কোনো কিছু বাকি থাকলে তখন তার পরদিন আবার মার্কেটে যাওয়া যাবে। আমি এখন বেরোচ্ছি ইনভিটেশন কার্ডের জন্য। আয়ানদের মির্জা হাউস সাজানো লাগবে, সেই জন্য লোক ঠিক করে দেবো আজকে। কাজ সব শেষ। সকলের সম্মতি দেয়। ফাতিহা আউসাফ বলেন, তাহলে এখন খেয়ে নাও, তারপর সবাই যার যার কাজে বেরিয়ে পড়ো। তার কথা মতো সবাই খেয়ে নিয়ে যে যার কাজে লেগে পড়ে। মহিলারা কি কি বাজার সদাই করবে তার লিস্ট করতে বসে। আয়ান আর মায়াকেও কাজে সাহায্য করতে হবে, যেহেতু মানুষ এবং সময় সব কম কম। ফয়েজ বেরিয়ে গেছে আয়ানকে নিয়ে ইনভিটেশন কার্ড ছাপাতে দিতে। সাফিন আর বারিশ নিজ নিজ বাইক নিয়ে বেরিয়েছে কমিউনিটি সেন্টারে যাবার উদ্দেশ্যে। পরদিন ফয়েজ আর আয়ান মহিলাদের নিয়ে শপিং মলে এসেছে। সবাই যে যার মতো কেনাকাটায় ব্যস্ত। মহিলারা যখন শাড়ি দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় ফয়েজের চোখ যায় একটা মিষ্টি কালারের কাতানের দিকে। শাড়িটা দেখা মাত্র তার মনে হয় এই শাড়ি কেবলমাত্র কানিজের পরার জন্য বানানো হয়েছে। সবার অগোচরে সে শাড়িটি কিনে নেয়, সাথে ব্ল্যাক হিজাব আরও অন্যান্য টুকিটাকি জিনিসপত্র কিনে আলাদা করে গাড়িতে রেখে আসে। মহিলাদের সবকিছু কেনাকাটা হয়ে গেলে সবাই মিলে গাড়ির দিকে এগিয়ে যান। সৌভাগ্যবশত 2টো গাড়ি এনেছিল, না হলে এত কিছু সহ একটা গাড়িতে যাওয়া অসম্ভব হয়ে যেত। ফয়েজ কল দিয়ে তার আব্বুকে ডেকে একটা গাড়ি নিয়ে যেতে বলে। তিনি এসে তাদের গাড়ি সহ ফাতিহা আউসাফ, কণিকা ইয়াসমিন আর আয়েশা বেগমকে নিয়ে চলে যান। তিনি চলে গেলে কানিজ বায়না করে আইসক্রিম খাবে। তার আর মায়ার জন্য রাস্তার অপর পাশ থেকে ফয়েজ আইসক্রিম আনতে যায়। কিছু সময় পর কি যেন মনে করে কানিজ তার কাছে যেতে নিলে মায়া তা দেখে একটা মাইক্রোবাস কানিসের দিকে অনেক বেগ নিয়ে ছুটে আসছে। দেখা মাত্র কোনো রকম দৌড়ে গিয়ে সে কানিজকে নিয়ে সাইডে পড়ে যায়। তাকে দৌড়াতে দেখে পেছন থেকে আয়ান নিজেও দৌড়ে গিয়েছিল। কানিজ এই যাত্রায় বেঁচে গেলেও তার আর মায়ার দুজনেরই হাতে পায়ে চোট লাগে পিচ ঢালা রাস্তায় পড়ে যাওয়ার দরুন। তাদের কোনো রকম তুলে এনে গাড়িতে বসায় আয়ান। ফয়েজ নিজেও খেয়াল করে দ্রুত রাস্তা পার করে গাড়ির দিকে এগিয়ে আসে। আসার সময় খেয়াল করে একটু দূরে সাফওয়ানের মতো দেখতে কেউ দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেলে ছেলেটা একটা মাইক্রোবাসে উঠে যায় এবং কিছু সময়ের মধ্যেই হাওয়া হয়ে যায়। ফয়েজ গাড়ির দিকে এগিয়ে আসে, তারপর গম্ভীর হয়ে আয়ানকে সবটা বলে। সবটা শুনে আয়ানেরও চোয়াল শক্ত হয়ে আসে। সে গাড়ির ভেতর ঢুকে মায়াকে উদ্দেশ্য করে বলে, তোমাকে একটা কথা বলার ছিল। মায়া অবাক হয়ে যায়। এই সময় আবার কি বলবে সে জিজ্ঞেস করে, কি বলেন? আমি একজন এনএসআই এর সিক্রেট অফিসার। জানি তো। তার কথা শুনে আয়ান আর ফয়েজ অবাক হয়ে যায়। জানে মানে? কিভাবে জানে? তবে এত কিছুর মধ্যে কানিসের ভাবভঙ্গির কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আয়ান তাকে খেয়াল করে আবার মায়াকে বলে। কানিজ বলেছে? মায়া সম্মতিসূচক মাথা নাড়ায়। তার উত্তর শুনে আয়ান নিজেকে ধাতস্থ করে আবার প্রশ্ন করে, এতে তোমার কোনো আপত্তি নেই তো?
কি আপত্তি থাকবে? এটা তো গর্বের বিষয় যে আপনি দেশের জন্য কাজ করেন। আমার কোনো আপত্তি নাই। তার কথা শেষ হলে ফয়েজ কানিজকে উদ্দেশ্য করে বলে, আই থিঙ্ক তোমার জীবনের ঝুঁকি আছে। একটু আগে যে মাইক্রোবাসের সাথে তোমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, সেই মাইক্রোবাসে চড়ে আমি সাফওয়ানকে যেতে দেখলাম। কানিজ আর মায়ের সাফওয়ান নামটা পরিচিত লাগে। মায়া আয়ানকে বলে, সাফওয়ান? হ্যাঁ, কানিজকে যে প্রপোজ করেছিল। তার কথা শুনে ফয়েজ রেগে তার দিকে তাকায়। সে তো খেয়াল করে বলে, আপনাদের সবার পরিচিত মনে হয়। এখন ও যদি কানিজকে প্রপোজ করে আর এটাই একমাত্র ওর পরিচয় দেওয়ার উপায় হয়, এখানে আমার কি দোষ বলেন? তার কথা শুনে ফয়েজ আর কিছু বলে না, কেবল কানিজকে সাবধান করে দেয়, বলে, যেহেতু তোমার উপর একবার হামলা করা হয়েছে, তার মানে যতক্ষণ না তাদের কার্য সিদ্ধি হবে ততক্ষণ তারা হামলা করতেই থাকবে। তাই তোমার সাবধানে থাকতে হবে এখন। কানিজ মাথা নেড়ে সম্মতি জানায়, সে থাকবে সাবধানে। সবকিছু ক্লিয়ার করে ফয়েজ গাড়ি চালাতে শুরু করে। সকলে আউসাফ নিবাসের পথে যেতে থাকে। 3টে দিন সবকিছু ঠিকভাবেই থাকে। একদিন কানিজ খুবই সাবধানতা অবলম্বন করেছে যে কোনো কাজে। আয়ান আর ফয়েজও তার প্রতি বিশেষ খেয়াল রেখেছে। মায়াও সবসময় তার সাথে সাথেই থেকেছে। এক কথায় কানিজকে একা ছাড়া হয়নি, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে তার ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে। দেখতে দেখতে আয়ান আর মায়ের বিয়ের অনুষ্ঠানের দিনটি চলে আসে। আজ শুক্রবার। সকলের আপ্রাণ চেষ্টায় 3 দিনের মধ্যে বেশ ভালোই প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন সকলে তৈরি হচ্ছে কমিউনিটি সেন্টারে যাবার উদ্দেশ্যে। সালমানও চলে এসেছে মির্জা হাউসে। এই মিশনকে ঘিরে আয়ান ফয়েজের সাথে তার বেশ ভালোই সখ্যতা হয়েছে। ফয়েজ সিনিয়র অফিসার হওয়ার দরুন তার সাথে তেমন ফ্রি না হলেও আয়ান আর সে সমান অবস্থানে থাকায় দুজনের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। মির্জা হাউসে আসার পর থেকে বিভিন্ন কাজে সহায়তা করে চলেছে। ফয়েজ আর কানিজ মায়ের বাড়ি থেকে যাবে, যেহেতু মায়ের আম্মু একা মানুষ, সবকিছু সামলাতে হিমশিম খাবেন। তাই ভেবে আউসাফ পরিবার মির্জা হাউসে থাকলেও কানিজ, ফয়েজ এবং কানিজের বাবা মা মায়াদের বাড়ি গেছেন সেখানের কাজে সহায়তা করতে। সকাল 10টা নাগাদ সকলে কমিউনিটি সেন্টারে উপস্থিত হন। আজ মায়ার পরনে গোলাপি রঙের লেহেঙ্গা আর সোনালি হিজাব, কানিজের পরনে ফয়েজের কেনা সেই মিষ্টি রঙের শাড়িখানা, সাথে সে যা যা কিনেছিল। তাদের সাথে কিঞ্চিত মিল রেখে আয়ান সোনালি রঙের পাঞ্জাবি আর ফয়েজ মিষ্টি রঙের পাঞ্জাবি পরেছে। যদিও আয়ানকে সকলে শেরওয়ানি পরতে বলেছিল, তবে সে নাকি পাঞ্জাবিতে বেশি কমফোর্ট ফিল করবে, তাই সে সেটাই পরেছে। মায়া আর আয়ান দুজনকে পাশাপাশি বেশ লাগছে বলে উপস্থিত সকলেরই ধারণা। ইতোমধ্যে কমিউনিটি সেন্টারে অনেক অতিথি চলে এসেছেন, যারা মায়ার বাবা মা যাওয়ার পর এতদিন মায়া এবং তার মা বেঁচে আছেন কিনা সে খবরটাও রাখেননি, তারাও এসেছে আজ। মায়ের নিজের চাচা ফুপুরাই তো কোনো খোঁজ খবর রাখেনি তার, অথচ আজ এসে কেমন আয়ানদের পরিবারের সাথে সখ্যতা করতে ব্যস্ত হয়েছে দেখো। মায়া একবার সকলের দিকে তাকিয়ে মনে মনে তাচ্ছিল্য হাসে। বাবা মারা গেলে যে দুনিয়ায় কেউ আপন হয় না, সেটার বাস্তব প্রমাণ দেখেছে সে। যদিও কখনো কারো কাছে সাহায্য চাইতে যায়নি, তবুও মানুষ যে একটা মানসিক সাপোর্ট দেয় তাও দেয়নি তার এই চাচা কিংবা ফুপুরা। উল্টা বাবা মারা যাওয়ার 2 দিন বাদে এসে তার মাকে শুনিয়ে গেছে, মায়ের বাপ তো মরলো, এখন মেয়েকে আর কত পড়াবা, বিয়ে দিয়ে দাও। পরে দেখা গেল বাপ মরা মেয়েকে আর কেউই বিয়ে করলো না, তখন আরেক সমস্যা। হাতে ভালো ছেলে আছে, কথা বলবো নাকি? তার মায়ের মা তখন মায়ের মা নাকচ করে দিলে তো তাদের টিটকারির অন্ত ছিল না। হ এখন তো বিয়া দিবাই না, কয়দিন পর বেটি নাগর ঝুলাইলে দেখো, তখন তো আবার আমাদের বংশের সম্মান নিয়ে টানাটানি পড়বে। আরও কত কথার বাহার, থাক সেসব কথা। আজকের এই সুন্দর দিনে সেসব আর নাই বা বললাম। সকলে আয়ান আর মায়ার সাথে ছবি তুলতে ব্যস্ত আপাতত। দুপুর 12টা বাজতে চলল। আজ বিকেলে 3টা পর্যন্ত কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়েছে। তারপরে আরেক দম্পতির রিসেপশনের অনুষ্ঠান আছে এখানে, তাই ফয়েজরা সকল অতিথিদের খাওয়ার জন্য তাড়া দিতে শুরু করে। সকলের খাওয়া দাওয়ার জন্য বরাদ্দকৃত জায়গায় চলে যায়। কানিজ নিজেও আয়ান আর মায়াকে খাবার খেতে পাশে একটা ঘরে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে আবার স্টেজে থাকা আসনে এসে বসে দুজনে। দেখা সাক্ষাৎ তার উপহার গ্রহণের মধ্যেই দুপুর 2টো বেজে যায়। এর মধ্যে সকলে জুম্বার নামাজ আদায় করে নিয়েছে। 2টো বেজে গেলে অতিথিরা আস্তে আস্তে বিদায় নিতে শুরু করে। অনেকের বাসা দূরে আর কেউ থাকবে না, তাই এখনই বিদায় নিয়ে চলে যাচ্ছে।
যারা থাকবে তারা সহ বাকিরা মির্জা হাউসে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। হুট করে ফয়েজদের আস্তানায় ডাক পড়ে। যেহেতু আয়ানের বিয়ের অনুষ্ঠান আজ, তাই সে ছুটিতে আছে। ফয়েজ, আয়ান, মায়া, সাফিন আর বারিশকে এক গাড়িতে, ফাহাদ আউসাফ, ফাতিহা আউসাফ, আয়ানের নানু আর মায়ার আম্মুকে এক গাড়িতে, কানিজ, কবির, ইব্রাহিম আর কণিকা ইয়াসমিনকে এক গাড়িতে এবং বাকি যারা আছে তাদের এক গাড়িতে তুলে দেয়। গাড়ি ছাড়ার পর মুহূর্ত পর্যন্ত সে কানিজকে সাবধানে থাকতে বলেছে। গাড়ি স্টার্ট দিলে সে আর সালমান আস্তানার উদ্দেশ্যে চলে যায়। শোয়েব তালুকদার দেশে এসেছে কাল রাতে। আসিফ মাহমুদের কাছে এই কথা শুনে সালমান আর ফয়েজ দুজনেই অবাক। ফয়েজ সালমানের দিকে তাকালে সে মাথা নিচু করে জানায়, আসলে আয়নের বিয়ের অনুষ্ঠানে ব্যস্ততা চেক করা হয়নি, আপডেট। তার কথা শুনে ফয়েজ আর কিছু বলে না। কি বা বলবে? ফয়েজ সিনিয়র অফিসারের সাথে আরো কিছু কথা বলে সালমানকে বলে সোয়ের তালুকদারের বর্তমান অবস্থা ট্র্যাক করতে, আর আসিফ মাহমুদকে বলে যেন একটা ইমার্জেন্সি ফোর্স রেডি করা হয়। শোরেব তালুকদারের মতো এত বড় মাপের অপরাধীদের বেশি সময় বাইরে রাখা ঠিক হবে না। এতদিন সে যে অপরাধী তা তো জানা ছিল না, তাই ছাড় পেয়ে গেছে, তা আর বেশি দিন না টিকতে দেওয়াই ভালো। ফয়েজ যখন আসিফ মাহমুদের সাথে কথা বলছিল ঠিক সেই সময় তার ফোনে কল আসে। কে কল দিয়েছে দেখতে গেলে দেখে আয়ানের কল। সে কল রিসিভ করা মাত্র ওপাশ থেকে ভরকানো স্বরে কথা ভেসে আসে, ভাই, কানিজ আর আঙ্কেল আন্টির কি আওসাফ নিবাসে যাওয়ার কথা ছিল কমিউনিটি সেন্টার থেকে? তার কথা শুনে ফয়েজের ভ্রু কুঁচকে আসে। সে কুঞ্চিত ভ্রু নিয়েই বলে, না তো, কেন? এবার অস্থির হয়ে আয়ান বলে, আমাদের সবগুলো গাড়ি মির্জা হাউস পৌঁছে গেছে মিনিট 20 আগে, তবে কানিজদের গাড়ি এখনো এসে পৌঁছয়নি। কথাটা ফয়েজের ব্রেইন ধরা মাত্র সে আতকে উঠে বলে। শিট। তারপরে সালমানকে উদ্দেশ্য করে বলে, সালমান, দ্রুত কানিজের নাম্বার ট্রেস করো। হুট করে অর্ডার পরিবর্তন হতে দেখে সালমান ফয়েজের দিকে মাথা তুলে তাকায়। তার তাকানো দেখে ফয়েজের রেগে তাকে তাড়া দিয়ে বলে, দ্রুত করো, ওর হাতে বিপদে আছে। সবগুলো গাড়ি পৌঁছে গেলে তো ওদের গাড়ি এত দেরি করার কথা না। ফোন না কাটার দরুন ফোনের ওপাশ থেকে আয়নের কণ্ঠ ভেসে আসে, আপনারা দেখুন, আমি শাফিন বারিশকে নিয়ে রাস্তায় দেখছি। বলে কল কেটে দেয় সে। তারপরে দ্রুত নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে পাঞ্জাবি পাল্টে একটা সবুজ রঙের গেঞ্জি আর জিন্স পরে নেয়। সাথে নিজের পিস্তল রাখে। কোথা থেকে কোন বিপদ আসে তা তো ঠিক নাই। ইতোমধ্যে মির্জা হাউসে কান্নার রোল পড়ে গেছে। ফাতিহা আউসাফ জ্ঞান হারিয়েছেন 2 বার। তিনি এমনিতেই লো ব্লাড প্রেশারের রোগী, তার উপরে কানিজের গাড়ি এখনো পৌঁছায়নি শোনার পর থেকে অতিরিক্ত চিন্তায় এমন জ্ঞান হারানো। মায়াও ভীষণ চিন্তিত, আর কেউ না জানলেও সে তো জানে কানিজের জীবন ঝুঁকিতে ছিল, তাই তার চিন্তা যেন আরো বেড়ে গেছে। সকলে এখন মির্জা হাউসের ড্রয়িং রুমে বসে আছে। এর মধ্যে আয়ানকে জামা কাপড় পাল্টে বেরিয়ে যেতে দেখা যায়। বাড়ি থেকে বেরোনোর আগে সে মায়াকে বলে যায়, তুমি দ্রুত জামা কাপড় পাল্টে কমফোর্টেবল কিছু পরে নাও, তারপর আন্টিকে একটু দেখো। আমরা গেলাম কি হলো দেখতে। আর খবরদার বেশি চিন্তা করবে না, তুমি ভেঙে পড়লে বড়দের সামলানো মুশকিল হয়ে যাবে। এইসব বুঝে দিয়ে আয়ান বেরিয়ে পড়ে। সে বেরিয়ে গেলে মায়া ফাহাদ আউসাফকে বলে, আঙ্কেল আন্টিকে ঘরে নিয়ে গিয়ে শোয়ান। আর 10 মিনিটের বেশি সময় হয়ে গেল, এখনো তো আন্টির জ্ঞান ফিরছে না। ডাক্তার ডাকার ব্যবস্থা করুন দ্রুত। আমি জামা কাপড় পাল্টে আসছি দ্রুত। বলেই সে আয়ানের ঘরের দিকে দৌড়ায়। আজ তার ভীষণ কান্না পাচ্ছে। তার বোনের মতো বান্ধবীটা কোথায় গেল? আল্লাহর কাছে বারবার দোয়া করছে যেন সবকিছু ঠিকঠাক থাকে। আয়ানরা মির্জা হাউস থেকে আবার কমিউনিটি সেন্টার পর্যন্ত পথ যায় বাইকে, তবে কানিজদের গাড়ির কোনো হদিস পাওয়া যায় না। তাছাড়া পথে কোথাও কোনো দুর্ঘটনাও ঘটেনি। তাহলে গেল কোথায় তারা? এসব ভাবনার মধ্যে আয়ানের ফোনে ফয়েজের কল আসে। সে রিসিভ করলে ফয়েজ জানায় কানিজের ফোনে লোকেশন পাশের জঙ্গলে ভেতরে দেখাচ্ছে। তার কথা শুনে আয়ান বলে, মানে তাদের কিডন্যাপ করা হয়েছে? তাই তো মনে হচ্ছে। তোমরা কোথায় আছো? কমিউনিটি সেন্টারের সামনে। আচ্ছা, তোর ফোনে লোকেশন পাঠাতে বলছে, তোমরা ওখান থেকে যাও। আমি আর সালমান বেরোচ্ছে, আর আসিফ স্যারকে ফোর্স রেডি করতে বলেছিলাম, হয়ে গেলে পাঠিয়ে দিতে বলছে। ফয়েজ অনেক দ্রুত আর চিন্তিত হয়ে কথাগুলো বলে। তাকে এমন কাঁদো কাঁদো হয়ে যেতে দেখে আয়নের ভীষণ খারাপ লাগে। সে বলে, স্যার চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ সব ঠিক থাকবে। দ্রুত বেরিয়ে পড়েন, আমরাও যাচ্ছি। চিন্তা তো করছি না আমি, এটা আপনাদের চলে আসছে। কানিজ কেবল আমার ভালোবাসা না, সে আমার বন্ধুর দেওয়া শেষ এবং বিশেষ আমানত। আর এই আমানতের খেয়ানত আমি কোনো মতে হতে দিতে পারবো না।
তাদের তিনজনের মধ্যে কারো যদি শরীরে বিন্দু পরিমাণ আঁচড় লাগে, সেখানে আমি ব্যর্থ। কাফিকে হারিয়েছি, তবে তাদের কাউকে হারালে আমি মৃত্যুর পর কাফির সামনে দাঁড়াবো কোন মুখে? তাদের দায়িত্ব তো সে আমাকে দিয়ে গেছিল। কথাগুলো বলতে বলতে ফয়েজের কণ্ঠ বেজে আসে। আয়ান কি বলবে আর বুঝে পায় না। সে তো জানে সবটাই, কিন্তু এই মুহূর্তে যত বেশি চিন্তা ভয় হবে তত ক্ষতি। সে ফয়েজদের দ্রুত লোকেশনে আসতে বলে কল কেটে দেয়। তার নিজেরও কান্না পাচ্ছে এই মুহূর্তে। সাফিন আর বারিশের অবস্থাও কাঁদো কাঁদো। গত কিছু মাসে এই পরিবারগুলোর সাথে সম্পর্ক এতটা গভীর হয়েছে যে কারো কিছু হলে বাকিরা মানসিকভাবে ভেঙে পড়বে। মানে সকলেই একে অন্যের দুর্বলতায় পরিণত হয়েছে। তাদের সবার সম্পর্ক একটা মাত্র পরিবারের মতো, অর্থাৎ সকলেই যেন একটা পরিবারের অংশ। এই যেমন এখন কোনো এক পরিবারের অনুষ্ঠান বাকিদের ছাড়া উদযাপিত হয় না, কিংবা যে কোনো অজুহাতে প্রতি সপ্তাহে সকলে একত্রিত হয় কারো না কারো বাসায়। এটাই তো মনের টান বা ভালোবাসার টান, তা নয় কি? প্রায় 20 মিনিটের মধ্যে আয়ান, সাফিন আর বারিশকে নিয়ে লোকেশনে পৌঁছে যায়। আয়ান অবশ্য তাদের আসতে নিষেধ করেছিল, যেহেতু প্রফেশনাল অপরাধী নিশ্চিত অস্ত্রশস্ত্র নিয়ে আছে, কিন্তু সাফিন আর বারিশের কাছে তা কোনো অস্ত্র নাই, অর্থাৎ সেখানে যাওয়া মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা। তবে তার নিষেধের কোনো তোয়াক্কা না করে সাফিন আর বারিশ একসাথে বলে ওঠে, কোথায় আছে তারা? শুধু এটা বল। কথাটা বলে একে অন্যের দিকে তাকায় দুজন। সাফিন আবার বলে, বোন ডেকেছি বলে যে কেবল মুখেই বোন মানি তা কিন্তু একদম না। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, তবে নিজের বোনের মতো দেখি কানিসকে। তার কথা শেষ হতে না হতেই বারিশ বলে, একদম। আর বোনের এমন জীবন মরণ অবস্থায় আমরা ভাই হয়ে যদি এগিয়ে না যাই, উল্টো নিজ জীবনের ভয় করে বাড়িতে গিয়ে বসে থাকি, তবে ভাই নামের উপর কলঙ্ক লাগবে। নিজের বেপরোয়া বন্ধুদের এমন দায়িত্ববোধ থেকে আয়ান বড়ই আপ্লুত হয়। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন বন্ধু তার জীবনে দেওয়ার জন্য। তাদের নিয়েই বেরিয়ে পড়ে গন্তব্যের পথে। জঙ্গলের মাঝে একটা পুরান বাড়ি ধরনের, যার অনেকটাই ভেঙে পড়েছে। তার মাঝে 3টে চেয়ারে বেঁধে রাখা হয়েছে কবির ইব্রাহিম, কণিকা, ইয়াসমিন আর কানিসকে। তাদের হাত চেয়ারের সাথে বাঁধা, মুখ আর চোখও কাপড়ের বাঁধন হতে মুক্ত নয়। হঠাৎই একটা পুরুষালী গম্ভীর স্বর কানে আসে, যে বলছে, ওদের চোখ খুলে দে, পৃথিবীতে আছেই আর কতক্ষণ, শেষবারের মতো তাদের শুভাকাঙ্ক্ষীদের দর্শন তো করে যাক। বলে অট্টহাসিতে ফেটে পড়ে কণ্ঠের মালিক। তার কথা মতো কানিজের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। হুট করে চোখে আলো এসে পড়ায় সকলে চোখ খিচে বন্ধ করে নেয়। কিছু সময় পর আলো সহ্য হয়ে গেলে সকলে পিটপিট করে চায়। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিনের চক্ষু চড়ক গাছ। কবির ইব্রাহিম অবাক হয়ে প্রশ্ন করে, সোয়েব তুমি? সামনে থাকা সোয়েব তালুকদার কিটকিটিয়ে হেসে বলেন, হ্যাঁ গো, আমি প্রথমে তোমাদের ছেড়ে দিব ভেবেছিলাম, তবে তোমার পরিবার যা শুরু করেছে। প্রথমে তুমি আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়েছিলে, সেবার কিছু বলিনি, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু না, তুমি কি ঠিক হবার লোক? তোমার ছেলে আবার আমার ব্যবসায় বা পা ঢুকাতে চলে আসলো। তার ভবলীলা সাঙ্গ করে ভাবলাম যাক, একটা শিক্ষা হলো, কিন্তু না, তোমরা তো এত সহজে শুধরাবার পাত্র নও। এখন আবার তোমার মেয়ে আর মেয়ের জামাই মিলে আমার ব্যবসার পেছনে হাত ধুয়ে পড়েছ। এত কিছুর পর বুঝলাম তোমরা আমার বেশ ভালোই শুভাকাঙ্ক্ষী, যারা কিনা আমার পিছু ছাড়তেই নারাজ। তাই আর কি আর করার, নিজেকেই এই উদ্যোগটা নিতে হচ্ছে। তোমাদের ছেলেকে তো অ্যাক্সিডেন্টের নাটক করে মেরেছিলাম, তোমাদেরকে মেরে এখানে পুঁতে দিলেই কেউ কোনোদিন হুদিশও পাবে না। সোয়েব তালুকদারের এতক্ষণে বলা সব কথা শুনে কানিজরা 3জন অবাকের চরম শিখরে পৌঁছে যায়। কানিজ যদিও জানতো তার ভাইকে খুন করা হয়েছে, তবে এটা জানতো না যে তার ভাইয়ের খুনিকে তার বাবা মা চেনে। আর কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিনের তো সবটাই অজানা ছিল। তারা জানতেনই না যে তাদের ছেলের মৃত্যু একটা খুন, যা কেবল অ্যাক্সিডেন্টের মতো সাজানো হয়েছে। সোয়েব তালুকদারের কথা শেষ হতেই পেছনে একটা আদো ভাঙ্গা ঘর থেকে সাফওয়ান বেরিয়ে আসে। এসেই তার বাবাকে বলে, এখনো শেষ করুনি এগুলাকে? জলদি মেরে ফেলো, না হলে দেখা যাবে এই শয়তানগুলো এসে নাটক শুরু করবে। ওটাকে মারবা না কিন্তু, ওই শালা আমাকে পুরো ক্যাম্পাসের সামনে অপমান করেছে, ওকে আমি থুকে থুকে মরতে দেখতে চাই। সোয়েব তালুকদার ছেলের কথায় আবার অট্টহাসিতে ফেটে পড়ে বলেন, তুমি যা বলবা তাই হবে বাবা। এক কাজ করো, শুভ কাজটা বরং তুমিই শুরু করো।
বলেই হাতের পিস্তলটা ছেলের দিকে বাড়িয়ে দেন তিনি। সাফন শয়তানি হেসে পিস্তলটা নিয়ে কানিসের দিকে এগিয়ে যায়। কানিসের সামনাসামনি দাঁড়িয়ে পিস্তলের অগ্রভাগ কানিসের মুখ ছুঁয়ে গলায় নামে, তারপরে গলায় তা ঠেসে ধরে বলে, খুব দেমাগ না তোর মা কি? এখন সব দেমাগ কোথায় গেল? তোর কি মনে হয়েছিল তোকে আমি ভালোবাসি? ফক ইউর লাভ। তুই কেবল প্রতিশোধের একটা কুটি মাত্র। তোর পাপের জন্য আমার আব্বুর জেলে কাটাতে হয়েছে 6টা বছর। ছেড়ে দিব ভেবেছিলি? সব কটাকে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসাবো রে মাগি। তাছাড়া সুখ পাবো না এই জীবনে। তবে তুই সুন্দর আছস, এক রাতের জন্য খায়েশ মেটালে মন্দ হয় না, হ্যাঁ? বলে শয়তানি হাসিতে ফেটে পড়ে সে। তার কথা শুনে কবির ইব্রাহিম আর কণিকা ইয়াসমিনের ঘৃণায় শরীর জ্বলে ওঠে। কানিস রেগে কিছু বলে, তবে মুখ বাঁধা থাকায় কোনো আওয়াজ আসে না। তা দেখে সাফওয়ান বলে, মাগির দেখি এখনো তেজ কমেনি। এই কে আছিস? মাগির মুখের কাপড় খোল, মরার আগে যেন কথা না বলতে পারার আক্ষেপ না থাকে মনে। বলে আবার হাসে। কানিসের মুখের বাঁধন খুলে দিলে সে রেগে বলে, মাস্টার বেশি উড়িস না, তোর পাকনা ছাড়তে ফয়েজ আউসাফ খুব জলদি আসবে শালা। নিজের উদ্দেশ্যে গালি শুনে সাফনের মুখ বিকৃত হয়ে আসে। সে সজোরে কানিসের ডান গালে একটা থাপ্পড় বসায়। তা দেখে কবির ইব্রাহিম রেগে উঠতে নিলে বাধা থাকার কারণে কিছুই করতে পারেন না। সাফন কিছু বলতে নিবে, ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে যেন একটা গুলি এসে তার যে হাতে পিস্তল ছিল সে হাতের কবজিতে এসে লাগে। ফলে পিস্তল দূরে গিয়ে পড়ে। তার বাকি সহযোগীরা সাবধান হয়ে যায় আকস্মিক এই হামলায়। সোয়েব তালুকদার ছেলের এমন দশায় রেগে চিল্লিয়ে বলে ওঠেন, এই কোন কুত্তার বাচ্চা বে? সাহস থাকলে সামনে আয়, পেছন থেকে গুলি চালাস কেন শালা কা পুরুষ? তার কথার জবাবে একটা কণ্ঠ ভেসে আসে, বাবা, কে কাকে কাপুরুষ বলছে? দেখো তো সবাই, তোর এত সাহস থাকলে এতে তুলে না এনে সোজাসুজি আমার সাথে টক্কর লাগতে, তবে আফসোস সে মরদ নাই তোর। কথা বলতে বলতে বাড়ির চারিদিক থেকে অফিসাররা এসে সোয়েব তালুকদারদের সকল চ্যালাপেলাকে ধরে ফেলে। আয়ান আর সালমান এসে সোয়েব তালুকদার আর সাফওয়ানকে শক্ত করে ধরে ফেলে। ফয়েজ আর সাফিন বারিশ দ্রুত এসে কানিসদের বাঁধন মুক্ত করে। কানিসের গালে থাপ্পড়ের চিহ্ন দেখে ফয়েজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে কানিসকে চেয়ারে বসে রেখে দ্রুত গিয়ে সাফনের 2 গালে 8-10টা থাপ্পড় বসায়। আরও মারতে নিলে সাফিন গিয়ে আটকে নেয়। আয়ান বলে, স্যার শান্ত হন, বাকি হিসাবটা জেলের জন্য তোলা থাক। আর কিছু কথা বলে ফয়েজকে শান্ত করে কানিসদের বাইরে নিয়ে যেতে বলে। ফয়েজরা কানিসদের বাইরে নিয়ে আসতে নিলে সাফওয়ান ধস্তাধস্তি করে কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে একটা পিস্তল দেখতে পায়। যতক্ষণে সালমান তাকে পুনরায় ধরবে ততক্ষণে সে সামনে থাকা কানিসকে শ্যুট করে দেয়। আকস্মিক কাণ্ডে সকলে হতভম্ব। ফয়েজ এবার থাকতে না পেরে নিজের কাছে থাকা পিস্তল দিয়ে সাফওয়ানকে শ্যুট করে দেয়। দক্ষ অফিসারের গুলি কি নিশানাচ্যুত হয়? ফয়েজেরটাও হয়নি। ফলে সাফনের স্পট ডেথ হয়। সোয়েব তালুকদার চোখের সামনে ছেলের মৃত্যু দেখে ছুটে যেতে চান ছেলের কাছে, তবে আইনের বাঁধন থেকে মুক্ত হয়ে যেতে পারেন না। আইসিইউ এর সামনে সকলে অপেক্ষা করছেন একটা ভালো খবরের। কানিসকে যখন হাসপাতালে আনা হয় তার অবস্থা খুবই নাজুক ছিল। ডাক্তার জানিয়ে দিয়েছেন বাঁচা মরার চান্স 50-50। সাফওয়ান দক্ষ না হওয়ায় তার গুলি জায়গা মতো লাগেনি, তবে যেখানে লেগেছে সেটাও কম ঝুঁকিপূর্ণ নয়। কানিসের এ অবস্থার কথা শুনে মায়া, ফাহাদ, আউসাফ আর ফাতিহা আউসাফকে নিয়ে হাসপাতালে উপস্থিত হয়েছে। ফয়েজ তো কানিসকে হাসপাতালে রেখেই মসজিদের দিকে গেছে। যে সমস্যার সমাধান দুনিয়ার কেউ করতে পারে না তা আল্লাহ তাআলা অনায়াসে করতে পারেন। তাই দুনিয়ার কারো কাছে তার চাওয়ার কিছু নাই। সে তার ভালোবাসাকে আল্লাহর কাছেই চাইবে। মসজিদে গিয়েই নফল নামাজ আদায় করতে শুরু করে সে। বাকিরা হাসপাতালে অপেক্ষারত। 3টা বছর কেটে গেছে। আজ সাফিনের বিয়ে, তাই সকলে তৈরি হচ্ছে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। ফাতিহা আউসাফ তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে দেখেন মায়া আর আয়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে। ফাহাদ আউসাফ আর ফাতিহা আউসাফকে দেখে আয়ান বলে, আম্মু আর নানু বাইরে গাড়িতে, আপনারাও গিয়ে বসেন, ভাইয়াদের ডেকে আনছি আমরা। বলেই দোতলার দিকে এগিয়ে যান দুজন। তাদের কথায় সম্মতি জানিয়ে ফাহাদ আউসাফ আর ফাতিহা আউসাফ বাড়ি থেকে বেরিয়ে যান ফয়েজের ঘরে। কানিস
ল্যাভেন্ডার রঙের একটা শাড়ির সাথে কালো রঙের হিজাব পরে তৈরি হয়ে বিছানায় বসে আছে। সামনে ফয়েজ তাদের রাজপুত্র ফারদিন আউসাফকে তৈরি করতে ব্যস্ত। হ্যাঁ, সেবার আল্লাহর অশেষ রহমতে কানিজ মৃত্যুর পর থেকে ফিরে এসেছিল। তার মাস 6 পরেই তাদের রাজপুত্র আসার সুসংবাদটা পায় তারা। যদিও কানিজের প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস দেখা দিয়েছিল, তবে বেবি আস্তে আস্তে সব কেটে গেছিল আল্লাহর রহমতে। আজ বাপ বেটা ম্যাচিং করে কালো রঙের পাঞ্জাবি পরেছে। তিনজনে তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেই সামনে দেখে আয়ান আর মায়া আসছে। মায়াকে আসতে দেখে কানিজ বলে, তুই কেন আসতে গেলি? এই অবস্থা বেশি সিঁড়ি ভাঙা ভালো না। তাকে সম্মতি জানিয়ে আয়ান বলে। তুমিই বোঝাও, তোমার বান্ধবী তো আমার একটা কথাও শোনে না। তার কথা শুনে মায়া মুখ ভারী করে তার দিকে তাকায়, আর তার তাকানোতে আয়ান গলে চল। আসলে মায়া 4 মাসের অন্তঃসত্ত্বা, যার কারণে এত সতর্কতা অবলম্বন করা। তাদের বাকবিতণ্ডা দেখে ফয়েজ বলে, হয়েছে হয়েছে, আমার বোনটাকে বকা দিও না আর। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, কিন্তু তোমারও সাবধানে থাকতে হবে কিন্তু মায়া। আচ্ছা ভাইয়া। আয়ান ফারদিনকে নিজের কোলে নিয়ে মায়াকে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। পেছন থেকে ফয়েজ আর কানিজ তাদের দিকে মুচকি হাসে। তারপর একে অপরের দিকে তাকিয়ে ফয়েজ কানিজের বাম হাত নিজের ডান হাতে মুষ্টিবদ্ধ করে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, যখন তুমি এসেছিলে এর হৃদয় হয়েছিল তোলপাড়। পড়েছি অনুরাগে তুমি আমি, ফলে জীবনটা হয়েছে আরো সুন্দর। স্বামীর মুখে প্রণয় বাণী শুনে তার এক হাত জড়িয়ে ধরে সামনে এগিয়ে চলে কানিজ। বেঁচে থাকুক তারা, বেঁচে থাকুক তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্ব, তাদের পারিবারিক বন্ধন। আল্লাহ তাদের এভাবেই একসাথে পথ চলার তৌফিক দান করুন। আর সকলে তাদের থেকে শিখুক ভালোবাসা, দায়িত্ববোধ, সম্পর্কের প্রতি সম্মান করা।